আজকে আপনাদেরকে খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আমাদের বীররা কিভাবে রিফর্ম করেছে এমন ঘটনা আরো যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। এইভাবেই জায়গা মতো মারতে হবে, জায়গা মতো একটা দিলে শেষ। আর ন্যাংটা হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগছে, তো 48 ঘন্টায় যা ঘটেছে সেটাকে এর চেয়ে ভালো কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন জানেন? কারণ প্রতিটি মুভমেন্ট সবকিছু লাইভ মনিটর করা হচ্ছিল, ভয় পাচ্ছে। আর শুনলে আপনি বুঝতে পারবেন পুরো খেলাটা ভাই ঘুরে গেছে। আর এই ঘুরে যাওয়ার পেছনের আসল কারিগর কারা? আমিরে জামাতের ক্ষমতা পুরো জাতি টের পেল। কয়েক ঘন্টায় জামাতের চাপে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী যেরকম আমিরে জামাত রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা কি, এটা আপনারা অনেকে এখন পর্যন্ত বুঝতে পারছেন। আমি এখন ভাই ব্রাদার একদম সঠিক সিদ্ধান্ত নিছে। তাহলে কিন্তু পুরা জিনিসটা বাহাবা চইলা যায় জামাত এবং এনসিপি, যেহেতু জামাত বড় দল, উনাদের উপরে চইলা যায়। স্বাধীন বাংলায় রাখবো না, সন্ত্রাসীদের রাখবো না, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে। গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না। যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে এমন কয়েকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের চোখ কপাল উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হতে বাধ্য হবেন। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে প্রিয় দর্শক। তাই সকলকে রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য বা গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণের বিশ্লেষণের ক্ষুদ্র ছোট কয়েকটি ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই কিন্তু আন্দাজ করতে পেরেছেন আজকের এই টপিকটা বা আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওর আলোচনার বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। তারেক জিয়া বুঝে ওঠার আগেই সরকার কতটা ভয়াবহ এবং কঠিন পরিস্থিতি পড়েছে আপনি শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। তারেক জিয়া তো নাই। কে প্রধানমন্ত্রী? তারেক জিয়া পুতুল। তারেক জিয়ার ফ্যামিলি কার্ড নাই, আপনি জানেন? ফ্যামিলি কার্ড ধ্বংস হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। তারেক জিয়া এখন কার্ড বাবা হয়ে গেছেন। তারেক জিয়া নামের সাথে খাম্বা শব্দের ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সংবাদপত্র খাম্বা তারেক এই অ্যাডজেক্টিভটা যোগ করেছে। তালা সেই খাম্বা তারেককে প্রধানমন্ত্রী বানিয়েছে। এখন তাকে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আবার কেউ বলেন মাননীয় শিশু মুক্তিযোদ্ধা, হোয়াটএভার। এই তারেক জিয়া তার যে কার্ড, এটা মাঠে মারা গেছে এবং তারেক জিয়ার হাত পা বাঁধা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, চোখে মুখে কিছু দেখছেন না, খেয়ে হারিয়ে ফেলেছে। খুবই খারাপ অবস্থা। এবং তিনি বুঝতে পারেননি যে 2 মাসের মধ্যে তিনি এভাবে নাকানি চুবানি খেয়ে তার সমস্ত প্রজেক্ট জয় বাংলা হয়ে যাবে। তারেক জিয়া যেভাবে কার্ড ছাপানো শুরু করেছিলেন, তার নাম হওয়া শুরু করেছিল কার্ড বাবা। খাম্বা বাবা থেকে কার্ড বাবা। এই কার্ড, এটা আমরা আগে থেকেই বলেছি, এটা একটা বাটপাই। এটা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। বসিয়ে কাউকে টাকা দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, টাকা তো দিন শেষে কাউকে দিতে পারবেন না, 2-4 জনকে দিতে পারবে, ওটা কোনো কথা না। ক্যামেরায় দেখাবে এই যে টাকা দিচ্ছি, কার্ড দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ পাবে না, কিছু দলীয় লোকজন পাবে, তাও অল্প কয়েক জায়গায়। কিন্তু আপনি কার্ড ছাপাবেন, আপনি চিন্তা করেন যে পরিমাণ কার্ড করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এক পর্যায়ে 4.5 কোটি ফ্যামিলি কার্ড তারা নাকি মোটের উপর দিবে। কৃষক কার্ড আমরা যদি ধরে নিই যে 10 লাখ কৃষক কার্ড দিবে, একদম কম ধরলাম। স্টুডেন্ট কার্ড 1 কোটি স্টুডেন্ট কার্ড। তারপরে এখন অনেকে বলছেন যে প্রেমিক কার্ড দিতে হবে, বেকার কার্ড দিতে হবে, হেলথ কার্ড দেওয়া শুরু করবে। এরকম কার্ড বাবা যেরকম কার্ড আনছেন, এরা এখন পর্যন্ত 6 ধরনের কার্ডের খোঁজ আমরা পেয়েছি। এক একটা কার্ড ছাপাতে যদি একদম সর্বনিম্ন, আপনারা জানেন যে যারা আপনারা ব্যাংকের গ্রাহক, আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে কিংবা আমরা যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করি, কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কার্ড নিতে হয়, তখন একটা ফি দিতে হয়, 530, 230, নানান খরচ আছে, সার্ভিস চার্জ। কিন্তু একদম মৌলিকভাবে যদি আপনি অন্যান্য খরচ বাদ দেন, একটা কার্ড ছাপাতে সর্বনিম্ন যদি আপনি 150 টাকা ধরেন, এর চাইতে নিচে নামানো যায় না। কারণ সাপোজ আপনি ফ্যামিলি কার্ড ছাপাবেন, ফ্যামিলি কার্ড বানাবেন, এখন এটা তো আর কাগজের ফটোকপি না, এটা একটা শক্ত কার্ড, এখানে কিছু মেটাল ব্যবহৃত হবে, এটিএম কার্ডের মতো। আপনার মোট 4.5 কোটি কার্ড ছাপাবেন।
7.5 কোটি কার্ড ছাপাতে কেউ না কেউ টেন্ডার নেবে। যারা টেন্ডার নেবে, যেসব কোম্পানি ছাপাবে, তারা অবশ্যই বড় অ্যামাউন্টে লাভ করবে। আর সরকারি কাজ তো আপনারা জানেন, যে কাজ করতে লাগে 30 টাকা, তারা সেখানে নেয় 150 টাকা, বাকিগুলো তারা সবাই মিলেমিশে খায়। আর আমলাতান্ত্রিক যেসব স্টেপ আছে তাতে মাঝপথে এরকম বড় অংশ খাওয়া দাওয়া হয়। তো এই জন্য সব একদম কমিয়ে যদি এক একটা কার্ডের জন্য 150 টাকা ধরি, এর চাইতে কমানো সম্ভব না। বাস্তবে এক একটা কার্ডের জন্য 300 টাকার মতো তারা খরচ করবে। তাহলে এই যে ধরনের কার্ডের কথা বলছে, শুধু এই কার্ডের মধ্যে টাকা পয়সা ওগুলো বাদ দিলাম, শুধু কার্ড ছাপাতে যে পরিমাণ টাকা লাগবে, কয়েকটা পদ্মা সেতু বানানো যাবে সেই টাকা দিয়ে, শুধু কার্ড ছাপাতে। অথচ শুধু কার্ডটার কোনো দাম নেই, দাম হচ্ছে কার্ডের ভিতরে যদি টাকা থাকে সেটা। কয়েকটা পদ্মা সেতু, 100 পদ্মা সেতু বানানো যাবে ওই কার্ডের টাকা দিয়ে। আপনি চিন্তা করছেন, শুধু কার্ড ছাপাতে যে পরিমাণ খরচ হবে, ওই পরিমাণ খরচ দিয়ে বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করা সম্ভব কার্য। কার্ড বাবা কার্ড থিওরি নিয়ে এসেছে এবং এই কার্ডের নামে দানাই ফানাই করছে। এক জায়গায় টাকা সরিয়ে আরেক জায়গায় আপনি কার্ড ছাপাচ্ছেন এবং ফ্যামিলি কার্ডে টাকা দিতে আপনি টাকা ছাপাচ্ছেন। আপনার রিজার্ভ নাই, টাকা ছাপানোর যে মানদণ্ড আছে, IMF এর নীতিমালা আছে, মনিটারি পলিসি আছে, বা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি টাকা ছাপাচ্ছেন, আর ইনফ্লেশন হচ্ছে। IMF এগুলো টের পেয়েছে। এখন খবর দেখেন কি বেকায়দা করেছে আমাদের কার্ড বাবা। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার IMF দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড। এর মানে IMF, এই যে অর্থমন্ত্রী দলবল নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন IMF এর, কিন্তু চালানোর লাভ হচ্ছে না, কোনো সুখবর আমরা দেখতে পাচ্ছি না। বরং হাসিনার আমলে শত নেগেটিভ প্রচারণার মধ্যেও হাসিনার আমলে রিজার্ভ $13 বিলিয়ন পর্যন্ত নেমে এসেছে, আমরা বলেছি, আরো নানান কিছু বলেছি, কিন্তু দিন শেষে ব্যাংক খাত সবকিছু ধ্বংস হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে বলেছে। কিন্তু দিন শেষে IMF কিন্তু তাদেরকে 3 দফায় লোন ডিসবার্স করেছে, আর বিএনপি লোনের কোনো ব্যবস্থা করতে পারছে না। এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, খবর উল্টা। প্রথমে বলেছে 2 বিলিয়ন দেবে, তারপরে কোনো খবর নেই। এখন দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব? ওই যে কার্ড ব্যবহার, কার্ড নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। তাহলে এখন যদি দেশ চালাতে হয়, বাংলাদেশে যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয়, শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে হয়, আপনাকে যদি কোন রকম খেয়ে পরে বাঁচতে হয়, এইটা যদি নিশ্চিত করতে চায় তারেক রহমান, তাহলে তার কার্ড বাদ দিতে হবে। কারণ IMF এর লোন ছাড়া এটা করতে পারবে না। জাপান কিছু পয়সা দিতে পারে এই যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে, অল্প সামান্য কিছু। কমপক্ষে আরো যে পরিমাণ ঋণে আমরা জর্জরিত, তাতে বাংলাদেশের এই মুহূর্তে শত শত বিলিয়ন ডলার লাগে বেঁচে থাকে, কমপক্ষে $100 বিলিয়ন মতো লাগে। সেখানে IMF যদি $2 বিলিয়ন দেয়, IMF বা বিশ্বব্যাংক, একটা কথা, সেখানে সাপোজ আমাদের এই মুহূর্তে $10 বিলিয়ন লাগে, সেই $10 বিলিয়ন $2 বিলিয়ন তো আমরা ম্যানেজ করতে পারছি না। তাহলে বিদ্যুৎ বা উৎপাদন ব্যবস্থা এগুলো থাকবে না, আমাদের যে কাঁচামাল আমদানি করা দরকার আমরা আমদানি করতে পারবো না। তো দর্শক, এই জায়গায় আপনি আসছেন ফ্যামিলি কার্ড নিয়ে IMF ধরেছে যে আপনি কি করেছেন। এখন দেখেন, খবরটা দেখেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এবার ফ্যামিলি কার্ড সম্ভবত জয় বাংলা হওয়ার পথে, কারণ IMF এর যেহেতু হাতে পায়ে ধরছে। আর এইটা টের পেয়েই এতটাই কঠিন পরিস্থিতি পড়েছে, চীন সরকার বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধিকে ঘুরিয়ে গিয়েছে, কিন্তু মির্জা ফখরুল্লাহ তাদের সাথে যান নাই। এখন দেখে যে IMF লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে, এখন চীন যাচ্ছেন দৌড়ে। চীন দিবে, জনমের দেয়া দিবে, আপনাদের অপেক্ষা করেন। চীন যদি দিতে হয় তাহলে সেটা বিএনপি সরকার দিবে না, তাহলে সরকার পাল্টে তারপরে জামাত সরকারকে দিবে। ভারতের কোলে উঠে বসে থাকবেন আর চীন আপনাদেরকে পয়সা দিবে, স্বপ্ন দেখা লাগবে না। পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে গেছে ভারত, চীনে গেছে, আগে ভারত গেছেন। অতএব এত সহজে যে চীন দিয়ে দিবে এটা মনে করার কোনো কারণ নেই। চীন অনেক ক্ষেত্রে বোকা, আবার ধীরে সুস্থে খেলে। ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারের এই অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নে নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা নিয়ে প্রশ্নতলা দুই পক্ষের মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। কার্ড ব্যবহার, কার্ড সম্ভবত জয় বাংলা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি না, রাজস্ব আহরণ, মুদ্রা বিনিময় হার ও আর্থিক খাতের সংস্কারের গতি নিয়েও ঢাকা ওয়াশিংটনের মধ্যে এক ধরনের স্নায়ু চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটন অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে IMF স্পষ্ট জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মতো বড় কোনো কর্মসূচি তৈরি বাস্তবায়নের আগে তারা অর্থনৈতিক প্রভাব সম্ভবত যাচাই করা জরুরি। সংস্থার মধ্যে যথাযথ পরিকল্পনা ছাড়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় কাঙ্ক্ষিত ফলাফল বয়ে নাও আনতে পারে। আগামী অর্থবছর 40 লাখ পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ড সুবিধা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে 13,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একক সম্প্রসারণ। IMF এই স্কিমটি বিচ্ছিন্নভাবে না দেখে বিদ্যমান অন্যান্য সুরক্ষা কর্মসূচির সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে। একজন কর্মকর্তা সরকার নির্বাচনী প্রতিশ্রুতি নিরাপত্তা কর্মসূচি কিভাবে বাস্তবায়িত করবে তা নিয়ে IMF প্রশ্ন তুলছে। এর ফলে বাঁচাতে হলে, IMF এর খয়রাত পেতে হলে এইসব কার্ড মাঠ ছুড়ে ফেলতে হবে। আমাদের কার্ড ব্যবহার, কার্ডের কেরামতি সম্ভবত শেষ হয়ে যাচ্ছে। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যেও চোর আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সরকারি কিছু জিনিসপত্র কিনতে গিয়া টাকা সরায় ফেলাইছে। ক্যামেরা কিনতে দিছে টাকা, আবার ওই যে ব্যাগ কিনতে দিছে, লেন্স কিনতে দিছে। এখানে 18 লাখ টাকার জিনিস কিনছে স্টেডিয়াম থেকে যায়,
কিন্তু বিল দিছে 50-60-70 লাখ, ওইখান থেকে সরায় ফেলাইছে 50 লাখ। কি করবেন ভাই, সব দিকেই চোর, চোর না শুনে ধর্মের কাহিনী, কিছুই করার নাই। এর মধ্যে তেলের দাম বাড়ছে, আবার দেখেন আমাদের তেল মন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকদিন আগে কি বলবো বলেন? আসসালামু আলাইকুম। তেলের দাম বাড়লো, বাড়াইতে বাধ্য হয়েছে। আসলে আমার মনে হয় সরকার অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। কয়দিন আগে 2-4 দিন আগেই তো দেখলাম সালাউদ্দিন সাহেব এবং অনেকেই বলতেছিল যে আমাদের একমাত্র সফলতা আমরা তেলের দাম বাড়াই নাই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে। এই যে সহজ সরল কথাটা উনি বইলা দিল, আমার যদ্দূর মনে হয় উনি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া নিজেই জানে না পিছনে সিন্ডিকেট কি কাজ করতেছে। আমি তো বলবো হাজার হাজার কোটি টাকার ব্যবসা কইরা নিল। কারণ মন্ত্রীরা বারবার বলতেছিল সংসদে মিডিয়ার সামনে তেলের কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই, প্রচুর তেল আছে আমাদের কাছে, এই কথাই বলতেছিল বাইরে এবং সংসদের ভিতরে। কিন্তু তারপরও তো আমরা দেখতেছি তেলের অভাব, তেলের অভাব, মাইকে মাই লাইন, কত মানুষ জানেন ঘুইরা বইরা যাইতেছে, রাত্রে ওইখানে ঘুমাইতেছে। পেটের জ্বালা তো ভাই, পেটে টান করলে মাথা খারাপ হয়ে যায়। যার কাঁধে দায়িত্ব সে বুঝে। যারা বাইক শেয়ার করে তাদের সংসারটা তো ভাই ওই তেলের সাথে সম্পর্ক। 10 ঘন্টা যদি ওইখানে কাটায়, কখন ডিউটি করবে, কখন চাল কিনবে, ডাল কিনবে, বাচ্চাদের লেখাপড়ার খরচ। আমাদের দেশে তার এডুকেশন ফ্রি না ভাই, টাকা লাগে ভাই, আবার রিঅ্যাডমিশন নিতেও টাকা লাগে। যাই হোক, ওইসব অ্যাঙ্গেলে যাই না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আজকে খালি কথা বলবো, দেখেন আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন। অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24-এর 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস, এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না। যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন, তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন কোন বিরোধী দলকে কথা বলতে? আরে মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস। কেমন ভাবে কথা বলে, পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে। তো জানেন যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা করে তাকায় থাকে, যায় হয় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়। ভাই বেরাদার, দেখেন এই এনসিপি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। যে এনসিপি নিয়ে অনেকেই বলতো এদের ডাকে কে আসবে, হ্যাঁ অনেককেই বলতে দেখছি, অনেক বড় বড় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, উনি তো প্রায় বলতো এই হাসনাত ডাক দিলে, ওই নাহিদ ডাক দিলে কে নামবে, সার্জিস ডাক দিলে রাস্তায় কয়জন মানুষ নামবে বলতো। কিন্তু ইদানিং উনি চেঞ্জ হয়েছে। আমি ওই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলতেছি। ভদ্রলোক চেঞ্জ হয়েছে, ভদ্রলোক আগের মতো কথা বলে না। আমি মনে করি উনি বিবেকবান, হ্যাঁ উনি বিবেকবান। উনি কিন্তু মনে প্রাণে, হ্যাঁ কান্নি মাইরা বিএনপির পক্ষে ছিল, আবার নীতি কথাও বলে, আওয়ামী লীগের পক্ষ নীতি কথা বলে। কিন্তু ইদানিং বিএনপির যেসব সমালোচনা করে উনি, আমি অবাক হই। এতেই মনে হয় আসলে আমার মনে হয় বিএনপি সঠিক পথে নাই। কারণ এরকম অনেকেই দেখছি ধীরে ধীরে বিএনপি থেকে সইরা আসতেছে। আর ওরা কোথায় যোগ দিতেছে? ম্যাক্সিমাম এনসিপিতে। এনসিপিকে সবাই পছন্দ করতেছে। ছাত্রলীগেরও অনেকেই এনসিপিতে আসতেছে। আমি তো মনে করি বিএনপিরও অনেকে আসতেছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আবার নাহিদ ইসলাম বলছে অতীতে কে কোন দল করছে এটা আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানতে চাই ওই মানুষটা বর্তমানে কেমন, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না। তার মানে ইঙ্গিত দিয়ে দিছে ছাত্রলীগের পোলাপান রে, ছাত্র দলের পোলাপান রে, চলে আসো, স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত দিছে। দল চেঞ্জ করা কোনো ব্যাপার? আরে মানুষ ধর্ম চেঞ্জ করে, রাম রহিম হয়ে যাইতেছে, কোনো ব্যাপারই না। এক দল থেকে আরেক দলে কেন আসতে পারবে না? সুযোগটা কেন নিবে না? কোন সুযোগটা? যখনই নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম। গত সরকার তো কইরা গেছে যে 18 মাসের সরকার, এই সরকার হিসাবে এটা বহাল রাখছে।
বহাল রাখাতে এনসিপি এর সুযোগটা নিয়ে নিল, ঠিক জায়গায় বাইরে দিছে। কারণ কি জানেন, এটা আদালতে যখন যাবে এই সিদ্ধান্ত থাকবে না, এই সিদ্ধান্তের পরিবর্তন হবে। গুড আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ছাড় দিবে ভাই। দেখেন এই আদালতে যখন যাবে, উচ্চ আদালতে, তখন দেখবেন এই আওয়ামী লীগকে তার কার্যক্রম করার জন্য নিষিদ্ধ রাখবে না, কাজ কাম করতে দিবে, সামনে আসতে দিবে, কিন্তু দেরি আছে, সময় লাগবে, টাইম লাগবে। এটা বুঝা ফেলাইছে কিন্তু আওয়ামী লীগের ভিতরের অনেকেই বুঝা ফেলাইছে। ওই যে চিটাগাঙের এক ভদ্রলোক, উনি তো ছিল ভাই, আওয়ামী লীগেরও ছিল এবং বিএনপিরও ছিল। হাসনাত যার বাসায় গেছিল, মঞ্জুরুল আলম সাহেব, উনিও কিন্তু চলে আসছে, আরো অনেকেই আসতেছে। আবার দেখবেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীও আসবে। দেখবেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন, 5ই আগস্টে এই সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সামনে দাঁড়ায় গেছিল ঢাল হইয়া। ওদিক থেকে কিন্তু আর পুলিশ গুলি চালাইতে পারতেছিল না, এদিক থেকে স্লোগান দিতেছিল, গুলি চালা, গুলি চালা, গুলি কর, গুলি কর, গুলি কর। আর আর্মিরা সামনে দাঁড়ায় গেছে, ওরা কিভাবে গুলি করবে এরকম দৃশ্য দেখছি না? নিশ্চয়ই দেখছি। এইসব ভিডিও ভাই শেয়ার করে না, জুলাইকে বাঁচায় রাখবেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে। কারণ কি জানেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে সংবিধানটা বানাইছিল, ওটা তো ভাই একক শাসন, হ্যাঁ ভাই, রাজতন্ত্র, সব দল নিষিদ্ধ কইরা উনি বাকশাল বানাইছিল। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক দল, বাকশাল অর্থাৎ কৃষক আর শ্রমিকদের কাঁধে বন্দুক রাইখা দেশ চালানো, বাকশাল বানাইছিল। ওই সংবিধানই তো এইটা, এই সংবিধানের ভিতর দিয়েই তো আমরা চলে আসতেছি। এই বছরের পর বছর, প্রতি 5 বছর পর পর আমরা ভোট দেই, আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই, পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে একজন, 100 জনের মধ্যে একজন নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকা, এই নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, উনাকেও 100 জনের মধ্যে একজন বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে একজন বানাই দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলো সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতে সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখাই দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে, কারণ কি? এবং চিফ হুইপ এটার জবাব দিতে যায় বলছে কি কারণে আমি জানি না, আমার কারণে হইলে আমি বলবো যে না, তাকে ছাইরা দাও, কিন্তু অন্য কোনো কারণে যদি হয়, 20-এর ধারায়, অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, আরুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয়, 5 দিন পর পর একজন কইরা গেল। কিন্তু এটা প্রিয় দর্শক, ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখলেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।